কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় তাপদাহের সময় লিচু বাগানের পরিচর্যা। বাংলাদেশে প্রায় 100 রকমের ফল উৎপন্ন হয়ে থাকে। তন্মধ্যে লিচু একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ফল। এদেশে সর্বত্রই লিচু উৎপাদন হয়। গাছের উপযুক্ত পরিচর্যা গ্রহণ করলে ভালো ফলন পাওয়া যায়। তীব্র খরার সময় লিচু বাগানের বিশেষ পরিচর্যা করে অনেকেই সফলভাবে লিচু বাগান করছেন। লিচুতে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড ও ম্যাগনেসিয়াম। এ ফল ক্যান্সার প্রতিরোধী, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় ও বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে। কাশি ও পেট ব্যথা নিরাময় এবং গ্ল্যান্ডের বৃদ্ধি দমনে লিচু ফল কার্যকর। অনেক জাতের লিচুর মধ্যে বেদানা, গুটি, মাদ্রাজি, বোম্বাই, মঙ্গলবাড়ি, মুজাফফরপুরি, চায়না 3 ও কদমি জাত সবচেয়ে ভালো। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি লিচু 1, বাড়ি লিচু 2 ও বাড়ি লিচু 3 নামে লিচুর 3টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। পাবনা জেলাধীন আটঘরিয়া উপজেলার বেরুয়া উত্তরপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ রিফাতুল্লাহ তার 1 একর জায়গায় 40টি গাছ লাগিয়ে লিচু বাগান করেছেন। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে সারা বছর লিচু গাছের পরিচর্যা করেন। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছে। তো এখানে কি করছেন আপনি? এখানে আমরা অতিরিক্ত তাপদাহের কারণে যখন দেখা যাচ্ছে যে মাটি শুকায় যাচ্ছে, এই মুহূর্তে আমরা কিছু হালকা পানি এখানে ব্যবস্থা করতে পারছি। আমাদের এখানে পানির সমস্যা, দূর থেকে একটা সাবমার্সিবল আছে, সেখান থেকে পানি নিয়ে এসে পানি দিয়ে এই কচুরিপানা দিয়ে আমরা মালচিং করতেছি। এতে মাটি ঠান্ডা থাকবে এবং ফলগুলো রস ভালো পাবে, ঝরে পড়ার থেকে বেঁচে যাবে আমাদের ফলগুলো। সার, পানি ও বালাইনাশক যখন যা প্রয়োজন হয় তা প্রয়োগ করেন। এতে ভালো ফলন পেয়ে থাকেন। পটপনা দেওয়া আছে, পাতা দেওয়া আছে, শ্যামাকো দিয়ে সারিয়ে ওই ঠান্ডা থাকে ভেতরে, খুব ভালো এখন দেখা যাচ্ছে। পটকোনা মানে ওই যে মালচিং করেছে, পট দিয়ে কচুরিপানা দিয়ে মালচিং করেছে। এতে ঢেকে দিয়ে একবারে ছায়া করতে গুঁড়া আমরা গাছের গোড়া। আর উপরে পানি স্প্রে করতেছি, দেখা যাচ্ছে নিচ থেকে ঠান্ডা, উপরে ঠান্ডা, খুব ভালো দেখা যাচ্ছে। এবছর তীব্র তাপদাহের কারণে কৃষি কর্মকর্তাদের পরামর্শে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। সার প্রয়োগ করেছেন গাছের যতদূর ছায়া রয়েছে সে পর্যন্ত রিং করে। আর্দ্রতা ধরে রাখার জন্য গাছের গোড়ায় মালচিং করেছেন। ঘন ঘন 7 থেকে 8 দিন পর পর সেচ দিচ্ছেন। কৃষি কর্মকর্তার পরামর্শে 2 থেকে 3 দিন পর সুবহ সাদিক থেকে সকাল 9টা পর্যন্ত গাছে পানি স্প্রে করছেন। এই যে বর্তমান নিচু চাষের উপর যে তাপদাহ চলছে, এই তাপদাহর কারণে নিচু ঝরে যাচ্ছে, এটাকে রক্ষা করার জন্য, এটাকে ফলনশীল করে তোলার জন্য আমাদের কৃষি কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে শিখাচ্ছেন যে কিভাবে এটা রক্ষা করা যায়। আমরা স্প্রে করতেছি, আমরা ভোর রাতে পানি দেই, আমরা সূর্যের তাপে এই কোনো কীটনাশক এবং বালাইনাশক এবং পানি সেচ ব্যবহার করি না। সূর্যের অধিক তাপে আমরা ঠান্ডা পানি স্প্রে করি
এবং এইভাবে আমরা এটা রক্ষা করার জন্য এবং অধিক উৎপাদন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সুনিষ্কাশিত উচ্চ বেলে দোআঁশ মাটি লিচু চাষের জন্য উত্তম। জ্যৈষ্ঠ আষাঢ় মাস কলমের চারা রোপণের উপযুক্ত সময়। সাধারণত 8 থেকে 10 মিটার দূরে দূরে চারা রোপণ করতে হয়। চারা রোপণের সময় প্রতি গর্তে টিএসপি সার 700 গ্রাম, এমওপি সার 450 গ্রাম, জিপসাম 300 গ্রাম, জিঙ্ক সালফেট 60 গ্রাম ও জৈব সার 25 কেজি দিতে হয়। যে তাপদাহ চলছে এতে লিচুর একটা ক্ষতির সম্ভাবনা আছে এবং আমরা আশপাশের উপজেলাতেগুলো খবর নিয়ে দেখেছি এবং প্রতিবেদন দেখছি যে এই খরাতে যারা পরিচর্যা করে নাই, বিশেষ করে মালচিং এবং রাতে পানি দেওয়া এবং ভোরে পানি স্প্রে করা, এটা যারা করে নাই তারা কিন্তু ক্ষতির মধ্যে পড়ে গেছে। এই তাপদাহে গাছের তাপমাত্রাকে সংরক্ষণ করার জন্য গাছের গোড়াতে জাবড়া, কচুরিপানা এবং পাতা দিয়ে ঢেকে আমরা পানি দিই। পানি দেওয়ার সময়টা হলো রাত 11টা থেকে ভোর 6টা-7টা পর্যন্ত এবং আমরা যে স্প্রেগুলো যদি প্রয়োজন হয় ছত্রাকনাশক, কীটনাশক এবং মাকড়নাশক, সেই ক্ষেত্রে আমরা 9টা সাড়ে 9টার মধ্যে স্প্রে করা শেষ করব। গর্ত ভরার 10 থেকে 15 দিন পর মাটির বল সহ গর্তের মাঝে সোজাভাবে চারা লাগাতে হয়। পূর্ণবয়স্ক গাছের জন্য ইউরিয়া 2 কেজি, টিএসপি 3.5 কেজি, এমওপি 2 কেজি, জিপসাম 260 গ্রাম, জিঙ্ক সালফেট 60 গ্রাম, গোবর 15 কেজি এবং ছাই 9 কেজি প্রয়োগ করতে হয়। অনেক জায়গায় আমার ঈশ্বরদীতে বা অন্য জায়গায় আমি ঘুরছি এবং নিজে দেখছি। তবে আমি বর্তমান এখন পাবনা আটঘরিয়া উপজেলায় যে লিচুর বাগান পরিদর্শন করলাম, এই ডিডি স্যার এবং কৃষি অফিসার এবং উপসহকারী কর্মকর্তা সব সময় এই কৃষকের মাঝে সকাল সন্ধ্যা থাকে। এরা কৃষি ডিপার্টমেন্ট আছে জন্যই আজ আমাদের এই কৃষি উন্নয়ন হচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে, কৃষকের উন্নয়ন হচ্ছে। যেহেতু আমার প্রধানমন্ত্রী সব সময় বলছে 1 ইঞ্চি জমি যেন পড়ে না থাকে। বাড়ির আঙিনা কি হচ্ছে, বাড়ি ঘেরার বাড়ির আশেপাশে সবসময় বাগুন গাছ, অমুক গাছ, আদা, নানান রকম ফসল ফলাচ্ছে। কৃষকের এত উন্নয়ন করছে এবং দেশের উন্নয়ন হচ্ছে। ফলের খোসার কাটা চ্যাপ্টা হলে এবং ফলের রং লালচে হলে ডাল ভেঙে থোকায় থোকায় লিচু সংগ্রহ করতে হয়। লিচু ফল ছিদ্রকারী পোকা দ্বারা আক্রান্ত হলে লিচুর দাম কমে যায়। এছাড়া লিচুর পাতার ক্ষুদ্র মাকড়ের আক্রমণও হতে পারে। পোকা দমনের জন্য উপযুক্ত কীটনাশক স্প্রে করতে হয়। মাকড় দমনের জন্য আক্রান্ত ডাল ভেঙে পুঁতে ফেলতে হয়। প্রয়োজনে মাকড়নাশক প্রয়োগ করা যেতে পারে। প্রত্যেকটি ফল বাগানের পরিচর্যাটা একটি বছরব্যাপী, অর্থাৎ 12 মাসে আমাকে পরিচর্যা নিতে হয়। যদি আমি লিচু বাগানের কথা বলি, তো ফল ভাঙার পর থেকে, অর্থাৎ আমাদের সামনে যে জুন মাস আছে, এই জুন মাসের পর থেকেই যে পুরাতন যে ডালপালা আছে, পুরাতন যে পাতা আছে, এগুলা প্রুনিং করতে হবে, অর্থাৎ কেটে ফেলে দিতে হবে। গাছের গোড়ায় মাটি দিতে হবে এবং পরিমিত সার বলতে প্রতিটি গাছে 40 থেকে 60 কেজি মতো জৈব সার তথা গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এবং 1 কেজি ইউরিয়া, 1.5 থেকে 2 কেজি ডিএপি সার, 1/2 কেজি এমওপি সার রিং পদ্ধতিতে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। এরপর জুলাই মাসের দিকে আমাদের নতুন করে কুশি গজাবে, নতুন করে পাতা আসবে। এই পাতাতে লিফ মাইনর বা মাইট এই ধরনের কিছু সাকিং পেস্টের আক্রমণ দেখা দিতে পারে। এই পেস্টটা দমন করার জন্য আমাদের অনুমোদিত যে পেস্টিসাইড আছে সেগুলো ব্যবহার করতে হবে। খাদ্য হিসেবে লিচু খুবই জনপ্রিয়। রসালো এবং নজর কাড়া রং বিশিষ্ট লিচু স্বাদে আর রঙে মন জোড়ায় না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। লিচুর বাজারে চাহিদা ব্যাপক। এ ফল বাগান থেকেই বিক্রি করা যায়, আবার বাজারে নিয়ে বেশি দামে বিক্রি করা যায়। খেয়াল রাখতে হবে, পাকা লিচু বেশি দিন সংরক্ষণ করা যায় না, সেজন্য সংগ্রহের পরই বাজারজাত করতে হয়। এর তীব্র খরাতেই তারা তাদের লিচু গাছের যথোপযুক্ত পরিচর্যা নেয়। তার মধ্যে আমরা যে 3টে বিষয়ের প্রতি আমরা এখানে গুরুত্ব দিয়েছি। প্রথম বিষয়টা হলো এখানে নিয়মিত সেচ দেওয়া, রাত 11টা থেকে ভোর 7টার মধ্যে সেচ দেওয়া। এবং আরেকটা যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কৃষকগণ সেটা অনুসরণ করছে। আমরা আরেকটা হচ্ছে এখানে মালচিং, গাছে পর্যাপ্ত মালচিং দেওয়া যাতে করে দীর্ঘ সময় যে সেচের রসটা থাকে।
আর হলো খুব ভোরবেলা একেবারে শুভ সাদের থেকে সকাল 8টার মধ্যে গাছকে পানি স্প্রে করা, শুধুমাত্র পানি স্প্রে করা, যাতে করে গাছের পরিবেশটা যে মাইক্রোক্লাইমেট, গাছের পরিবেশটা যাতে একটু শীতল থাকে। এই 3টা কাজ যদি আমরা করতে পারি, নিয়মিত করতে পারি, তাহলে আমাদের যে বর্তমান যে তীব্র যে তাপদাহ এবং যে খরা, এই খরা থেকে আমাদের যে লিচু এবং অন্যান্য যে ফলগুলো আছে সেগুলো রক্ষা পাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে পরামর্শ মতো এইখানের যে কৃষকগুলো আমাদের বাগানে, বিশেষ করে আমরা পাবনা জেলায় সকলে যেভাবে সেটা অনুশীলন করছে, সে কারণে তাদের কাছে আপনারা দেখছেন অনেক সুন্দর ফলন আছে। আমরা একটা বাম্পার ফলনের আশা করতে পারি। লিচু বাগানে সঠিক ব্যবস্থাপনা, বিশেষ করে খরতাপ থেকে রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করা হলে এটি হতে পারে একটি অতি লাভজনক ফসল। আমাদের প্রত্যাশা, উপজেলার কৃষি কর্মকর্তাদের পরামর্শে তীব্র তাপদাহের সময় লিচু গাছের বিশেষ পরিচর্যা করে কৃষক ভাইরা বেশি লাভবান হবেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। চলমান তীব্র তাপদাহে ফল এবং সবজি ফসলের গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা সম্পর্কে করণীয়। ফলন্ত আম গাছে 7 থেকে 10 দিন অন্তর সেচ প্রয়োগ করতে হবে, অথবা পানি শুকিয়ে গেলে আবার সেচ দিতে হবে। এছাড়া অন্যান্য ফল যেমন লিচু, জামরুল, কাঁঠাল ইত্যাদি ফলন্ত গাছেও 7 থেকে 10 দিন অন্তর সেচ প্রয়োগ করতে হবে। সুযোগ থাকলে বেসিন পদ্ধতিতে, অর্থাৎ গাছের চারপাশে রিং তৈরি করে সেচ প্রদান করা উত্তম। তবে প্লাবন পদ্ধতিতেও সেচ দেওয়া যাবে। তাপদাহ কমলেও ফল পরিপক্ক হওয়া পর্যন্ত 15 দিন অন্তর সেচ অব্যাহত রাখতে হবে। এতে ফল ঝরে পড়া কমবে ও ফলন বৃদ্ধি পাবে। চলমান তীব্র তাপদাহে সবজি ফসলের ক্ষেতেও প্লাবন পদ্ধতিতে সেচ প্রদান করতে হবে। এতে ফলন বৃদ্ধি পাবে। মাটিতে পর্যাপ্ত রস ধরে রাখার জন্য সেচের পর গাছের গোড়ায় মালচিং করতে হবে। মালচিং করার জন্য কচুরিপানা, খড়, গাছের পাতা অথবা আগাছা ইত্যাদি গাছের গোড়া থেকে একটু দূরে ব্যবহার করতে হবে। ফল ধারণের পর সার প্রয়োগ না করলে ফল ঝরা রোধে একটি 5-7 বছর বয়সী আম গাছে 150 থেকে 175 গ্রাম ইউরিয়া ও 75 থেকে 100 গ্রাম MOP সার গাছের গোড়া থেকে 2-3 হাত দূরে জায়গা কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, যেন মাটির উপর সার ভেসে না থাকে। সার প্রয়োগের পর পর্যাপ্ত সেচ দিতে হবে। লিচুর ক্ষেতে ফল ঝরা রোধে এবং ফলের সঠিক বৃদ্ধির জন্য সাধারণত 10 থেকে 15 বছর বয়সী গাছের ক্ষেত্রে 250 থেকে 300 গ্রাম ইউরিয়া ও MOP সার মাটিতে প্রয়োগ করতে হবে। বয়স ভেদে সারের মাত্রা কম বেশি হতে পারে। জৈব সারের পানি ধারণ ক্ষমতা বেশি, সেজন্য জৈব সার প্রয়োগ করতে হবে। তীব্র তাপদাহে রোগ ও পোকামাকড় দমনের জন্য বালাইনাশক অনুমোদিত মাত্রায় প্রয়োজন অনুযায়ী 7 থেকে 10 দিন বিরতিতে সকালে এবং বিকেলে স্প্রে করতে হবে। মনে রাখবেন, যেসব সবজিতে সকালে ফুল ফোটে সেগুলোতে বিকেলে, আর যেসব সবজিতে বিকেলে ফুল ফোটে সেগুলোতে সকালে স্প্রে করতে হবে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আমরা যদি এভাবে পরিচর্যা করতে পারি তাহলে তাপদাহের ক্ষতি থেকে রক্ষা পেতে পারবো। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।